দীর্ঘ অপেক্ষা 2016 এসএসসি চাকরি হারাদের চাকরি ফেরতের দাবিতে আন্দোলনে উত্তাল হয়েছে শহর কলকাতা। উঠেছে তালিকা প্রকাশের দাবিও, কিন্তু কোনোভাবেই অযোগ্যদের তালিকা আগে প্রকাশ করতে পারেনি এসএসসি। উল্টে এসএসসি বারংবার দাবি করেছে যোগ্য অযোগ্যদের ডিজিটাল কিংবা হার্ড কপি কিছুই নেই তাদের কাছে। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার সময়ও একই দাবি করা হয়েছে এসএসসির তরফে। এই আবহে সুপ্রিম কোর্টে কড়া মনোভাব প্রকাশের পর অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি। দাগি হিসাবে চিহ্নিত করা হলো 1806 জনকে। আর এখান থেকেই প্রশ্ন দানা বাঁধছে, এতদিন যে এসএসসি নথি না থাকার দাবি করছিল, হঠাৎ করে কোন কায়দায় অযোগ্য বাছাই? আদালতকে কি তাহলে বিপথে চালিত করে অযোগ্যদের বাঁচানোর মরিয়া চেষ্টা করছিল? এটা প্রথম দিন যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছিলেন, তারপরে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট, তাহলে তো আজকে এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের রাস্তায় ঘুরে বেড়াতে হতো না। এদের তো বিপদে ফেললো এই সরকার এবং মমতা ব্যানার্জির জেদ, তার জিদ আজকে এই জায়গাটা নিয়ে গেল অযোগ্যদের প্রোটেকশন দিতে গিয়ে। খোদ কমিশন দাগিদের তালিকা প্রকাশ করা ইতিমধ্যেই কটাক্ষের মুখে পড়েছে রাজ্য সরকার। এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে, তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। সব হচ্ছে কালীঘাট থেকে, নইলে 14 তলা থেকে। সংখ্যা যাই হোক, একটা সরকার স্বীকার করলো 1804 জনকে অবৈধভাবে চাকরি দিয়েছে। 1000 প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে 6 বছর জেলে থাকতে হয়, হোয়াই নট মমতা ব্যানার্জি? এই আবহে দাগি অযোগ্য চাকরি প্রার্থীদের একটা বড় অংশ ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু দাগিরা আদালতে গেলে কি লাভ হবে? মিলবে চাকরি? ঘুচবে দাগির তকমা? উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলা বিচারাধীন থাকার সময় এই একই তালিকা প্রকাশ করেছিল এসএসসি। কিন্তু এই তালিকা প্রকাশটা নতুন নয়, এমন একটা হচ্ছে যেন তালিকা প্রকাশ প্রথম হচ্ছে, তা নয়। এই তালিকা অনেক আগে হাইকোর্টের অর্ডারে কিন্তু এই তালিকা আপলোড হয়েছিল। তারপর সুপ্রিম কোর্টে যখন বেঞ্চ হয়, সেই বেঞ্চে জাস্টিস অনুব্রত বসু যখন ছিলেন, তখন বলেছিলেন যে এই তালিকাটাকে তোমরা রিমুভ করে দাও, ফাইনাল হিয়ারিং এর পর তারপর পাঠাও। তো এই জায়গা হই হচ্ছে যে না, টেন্টেডদের তালিকা কখনো প্রকাশ হয়নি, এটা ঠিক সত্য নয়। আগে কিন্তু আপলোড হয়েছিল। ওয়াকিবহাল মহল মনে করছে আদালতের দ্বারস্থ হয়েও খুব একটা লাভ হবে না দাগিদের। কিন্তু প্রশ্ন উঠেছে, কাদের টাকা দিয়েছিলেন সে তথ্য কি প্রকাশ্যে আনবেন চিহ্নিত দাগিরা? দুর্নীতি চক্রের ছোট ছোট এজেন্টদের ধরে পৌঁছানো সম্ভব হবে বড় মাথা পর্যন্ত? তদন্তকারীদের জালে ধরা পড়বে দুর্নীতির রাঘব বোয়ালরা? উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছিল টাকা কাদের দেওয়া হয়েছিল সে তথ্য জানতে প্রয়োজনে চিহ্নিত দাগিদের হেফাজতে নিয়ে জেরা করা হবে। এখন তো এই তালিকা যেটা বেরোলো, এই তালিকাটা তো মূলত হচ্ছে যে যারা চাকরি পেয়ে বেনিফিটেড হয়েছেন সেই দাগি, কিন্তু প্রকৃত দাগি তো তারা যারা টাকা নিয়ে বেনিফিটেড হয়েছেন। সেই তালিকাটা সিবিআই এবং ইডিকে বের করতে হবে, এবং সিবিআইয়ের প্রতি নির্দেশও খুব স্পেসিফিক যে টেন্টেডদেরকে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করতে হবে। কেন? তার কারণ এই যে রুটটা, মানির যে রুট, এটা আনাত করতে গেলে তাদের প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করতে। ওরা ক্যামেরার সামনে বসে বসে বলছে আমরা তো কোনো কিছু করিনি, বুঝতেই পারছি। আর কোনো পৃথিবীর কোনো চোর এসে বলে যে আমি চুরি করেছি? পৃথিবীর কোনো চোর বলে না। মানে পৃথিবী ভেবে ভারতবর্ষ, কোনো ভারতবর্ষের বাইরে চলে যান, যে কোনো সব চোরই মানে সে নিজেকে সাধু বলবে। ফলে এদের কাছ থেকে প্রয়োজনে কাস্টডিতে নিয়ে এদের কাছ থেকে জেনে নিতে হবে এরা পয়সাটা কাকে দিয়েছে। বৃহত্তর ষড়যন্ত্র বের করতে ইডি সিবিআই কি চিহ্নিত অযোগ্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে? হবে দুর্নীতির পর্দাফাঁস? ছোট ছোট এজেন্টের মাধ্যমে যেভাবে রাঘব বোয়ালদের চাকরি চুরি, ঠিক একই কায়দায় হাটে হাড়ি ভাঙবে দুর্নীতির। ক্যালকাটা নিউজ।